আসসালামু আলাইকুম। এইটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। আর শুরুতেই জানাবো ইউসিবি সংবাদ শিরোনাম। সিলেটে পৌঁছে মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া। যাত্রাপথে কর্মীদের মিছিলে পুলিশের বাধা, ধরপাকড়। মামলার রায়কে কেন্দ্র করে সরকারকে চাপে রাখতেই খালেদা জিয়ার সিলেট সফর, মন্তব্য ওবায়দুল কাদেরের। রাষ্ট্রপতি পদে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের আব্দুল হামিদ, জাতীয় পার্টির সমর্থন। রোহিঙ্গাদের পুনর্বাসনে সৌদি সরকারের আরও 107,49,00,000 টাকার সহায়তার ঘোষণা। বাংলাদেশ সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক বৈঠক। এবং ভিআইপি ও জরুরি সেবার গাড়ি যাতায়াতের জন্য রাজধানীর প্রধান সড়কে আলাদা লেন নির্দিষ্ট করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে যাওয়ার পথে বিভিন্ন স্থানে অন্তত অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভৈরবে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে 3 পুলিশ সদস্য। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। সোমবার বিকেলে সিলেট সার্কিট হাউসে পৌঁছার পর বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির অসংখ্য নেতাকর্মী। সেখান থেকে হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। এর আগে সোমবার সকালে গাড়িবহর সিলেটের দিকে যাওয়ার সময় বিভিন্ন স্থানে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় কয়েকটি স্থানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ দলের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে 2500-এ বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। নরসিংদীতে স্বাগত মিছিল বের করলে তাদের ধাওয়া দিয়ে ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। ঘটনাস্থল থেকে 13 জনকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর বিএনপির 3 নেতাকে ছেড়ে দেওয়া হয়। ভৈরবে নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় 3 পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ 2 জন ও কিশোরগঞ্জ থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে পুলিশ বলছে আটককৃতদের বিরুদ্ধে আগেই নাশকতার মামলা ছিল। এদিকে বেগম জিয়ার সিলেট সফরের সাথে নির্বাচনী প্রচারণার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তবু এ সফরকে কেন্দ্র করে পুলিশ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সিলেট সফর হচ্ছে পিওরলি উনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারতের প্রোগ্রাম। এটা কোনো নির্বাচনী প্রচারণার প্রোগ্রাম নয়। মাজার জিয়ারতের পর রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বেগম খালেদা জিয়া। বিপ্লব রায়, এটিএন বাংলা। দর্শক, সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী কর্মসূচি জানতে আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। মইন, খালেদা জিয়া কখন কিভাবে ঢাকার পথে রওনা করবেন বলে আপনি জানতে পেরেছেন? তার আগে আপনাকে একটু জানাতে চাই যে কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার সফরের যে মূল উদ্দেশ্য অর্থাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। আমি সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মূল ফটক যেটি গেট, সেই গেটের বাইরে এখন দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে তার গাড়িবহর এই এলাকা ত্যাগ করেছে এবং এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করার জন্য উনি রওনা হয়েছেন এবং ধারণা করছি যে আর হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন।
আপনাকে জানাতে চাই বেগম খালেদা জিয়ার এই সফরকে যদিও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটি একেবারেই ব্যক্তিগত সফর, উনি শুধুমাত্র পূর্ণভূমি সিলেট দুই সাধকের মাজার জিয়ারত করার জন্যই নিয়ে এসছেন। তারপরেও সিলেটে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা উৎসব রব পড়ে গেছে বলা যেতে পারে, এবং সারা সিলেটের শহরের বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু আজকে এসে এখানে জড়ো হয়েছেন এবং তারা তাদের দলীয় প্রধানকে স্বাগত জানিয়েছেন। এবং আপনাকে জানাতে চাই যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রবেশ করতে মানুষের এত ভিড় ছিল, নেতাকর্মীদের এত ভিড় ছিল, তাকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং অনেক সময় অতিবাহিত হয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে মুনাজাতে অংশ নিয়েছেন নেতাকর্মীদের নিয়ে, এবং তিনি দেশ, মুসলিম উম্মাহ এবং নেতাকর্মী সহ সমগ্র দেশবাসীর জন্য তিনি দোয়া করেছেন। এবং আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর আমি বলতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু এখন শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের পরে বেগম খালেদা জিয়া আবারও সার্কিট হাউসে এসে কিছু সময় এখানে তিনি বিশ্রাম নেবেন এবং স্থানীয় যে নেতারা রয়েছেন জেলা এবং মহানগর পর্যায়ে সিলেটের, তাদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক মত বিনিময় করবেন। তারপরেই কিন্তু বেগম খালেদা জিয়া আজকে রাত ধারণা করছি যে উনি 8টা থেকে 9টার মধ্যে তিনি সড়ক পথেই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। জি মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যারা ছিলেন আমাদের সহকর্মী মঈনুল ইসলাম। মাজার জিয়ারত নয়, মামলার রায়কে কেন্দ্র করে সরকারকে চাপে রাখতে খালেদা জিয়ার সিলেট সফর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 8 তারিখের রায়কে কেন্দ্র করে বিএনপি নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না সরকার। সেতু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাহবুবুল আলমের রিপোর্ট। নির্বাচনী প্রচারণা নয়, দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণের প্রত্যাশায় মাজার জিয়ারত করতে সিলেট সফরে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে এমন দাবি করা হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঠেকাতেই বিএনপি চেয়ারপারসনের এই সফর। মাজার জিয়ারতটা তার লক্ষ্য হচ্ছে মামলার রায় 8 তারিখে, সেটাকে কেন্দ্র করে তিনি রাস্তায় শোডাউন করতে চান, তার সঙ্গে লোকজন আছে সেটা দেখাতে চান, আদালতের উপর চাপ সৃষ্টি করতে চান এবং সঙ্গে সঙ্গে পলিটিক্যাল প্রেশার গভর্নমেন্টের উপর সৃষ্টি করতে চান। সড়ক পথে খালেদা জিয়ার সিলেট সফর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, মানুষের ভোগান্তি বাড়িয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না। অহেতুক মাইলের পর মাইল যানজট সৃষ্টি করে মানুষকে ভোগান্তির মুখে ঠেলে দেওয়া, এটা তো রাজনীতির ভাষা নয়, পলিটিক্যাল ভাষা নয়, এটা তো হতে পারে না। একজন রেসপন্সিবল লিডার তিনি, আমরা তাকে একজন দায়িত্বশীল নেতা বলেই ভাবি। তিনি একাধিকবার প্রাইম মিনিস্টার ছিলেন, তার কাছে আমরা দায়িত্বশীল আচরণ দেশের মানুষ প্রত্যাশা করে। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আলাদা 3টি প্রতিষ্ঠানের সাথে প্রায় 800 কোটি টাকার চুক্তি সই হয়। এর মাধ্যমে ক্ষতিগ্রস্তরা আধুনিক আবাসন সুবিধা পাবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সিলেট যাওয়ার পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের উপর পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়ে অনেককে গ্রেফতার করেছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। একেবারেই ব্যক্তিগত সফর, কিন্তু এই সফরকেও আজকে ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তছনছ করার ধারাবাহিকতা এখনো চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত। আমি আবারও বলছি, আইন শৃঙ্খলা বাহিনীদের উদ্দেশ্যে, পুলিশ বাহিনীর উদ্দেশ্যে, কাকে খুশি করার জন্য আপনারা করছেন? আপনারা তো দেশের লোকের উপর উৎপীড়ন করছেন। কি আনন্দ পাচ্ছেন? প্রবসন, বাড়তি কিছু টাকার কিন্তু প্রতিহিংসা জাগিয়ে রাখলেন। রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের আব্দুল হামিদ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আর কেউ প্রার্থিতা দাখিল না করায় দ্বিতীয় মেয়াদে আব্দুল হামিদের রাষ্ট্রপতি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল অনুযায়ী 10 ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার ও 18 ফেব্রুয়ারি জাতীয় সংসদে দেশের 21তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য শেষ দিনে আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার কাছে মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 7 ফেব্রুয়ারি। সেদিনই চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হামিদকে সমর্থন দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সকালে জাপা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে তার বনানীস্থ রজনীগন্ধা কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, সভায় এছাড়াও ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোড মার্চকে ঘিরে আমাদের ৩০০ সিটের যে নির্বাচন করব, সেই সমস্ত এলাকাগুলো আমরা ছোট ছোট সমাবেশ করব, পথসভা করব, জনগণকে সম্পৃক্ত করব। সম্মিলিত একটি জোট আমরা গঠন করেছি। এই জোটের কার্যক্রম আমরা এই রোড মার্চের মধ্য দিয়েই বাড়াবো। রোহিঙ্গাদের পুনর্বাসনে সুইস সরকার প্রায় ১০৭ কোটি ৪৯ লাখ টাকা সহায়তা দেবে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালে বারসেট। রোহিঙ্গা সংকট সমাধানে কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে মিয়ানমারকেই এর সমাধান করতে হবে বলে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। স্বাধীনতার পর এই প্রথম সুইজারল্যান্ডের কোনো সরকার প্রধান বাংলাদেশ সফর করছেন। সফরের দ্বিতীয় দিনে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালে বারসে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ে একান্ত বৈঠকে বসেন দুই সরকার প্রধান। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুই নেতা। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন সফররত সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালে বারসে। রোহিঙ্গাদের সহায়তায় আরও ১২ মিলিয়ন সুইস ফ্রা অনুদানের ঘোষণা দেন তিনি। Switzerland last year pledged 8 million Swiss francs, more or less 8 million US dollars at the conference in Geneva in October for emergency humanitarian aid. And I'm very pleased to announce that for this year, 2018, Switzerland will provide an additional 12 million francs for this situation. এই সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Assured that as the root of the problem lies in Myanmar, so the solution has to be found in Myanmar. In the context, I put emphasis on full and immediate implementation of the recommendations of Kofi Annan Commission report. একই সাথে বাংলাদেশের উন্নয়নে সুইজারল্যান্ড সবসময় পাশে আছে বলে জানান সুইস প্রেসিডেন্ট। For Switzerland, a particular focus in the next couple of years will be on social inclusion. You are working also on that with this appearing middle class. We spoke about that before. Economic development, governance, and safe migration. ব্যবসা বাণিজ্যে পারস্পরিক সহায়তার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 অর্জনে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We have raised an understanding that there is much scope for Bangladesh and Switzerland to deepen bilateral cooperation in trade and investment. এ সফর দুই দেশের সম্পর্ককে আরও সংহত করবে বলেও আশা প্রকাশ করেন দুই সরকার প্রধান। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ বান্ধব ও অর্থনৈতিক উন্নয়নের দেশ বলে মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালে বারসেট। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সুইস প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যতে দু দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে। তিনি আশা প্রকাশ করেন, সুইজারল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াবেন। বেসরকারি খাতকে উন্মুক্ত করায় নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন সুইস প্রেসিডেন্ট অ্যালে বারসেট। এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালে বারসেট। সফরের দ্বিতীয় দিনে সকালে সাভার যান সুইস প্রেসিডেন্ট। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এ সময় উপস্থিত ছিলেন। পরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালে বারসেট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সেখানে তাকে স্বাগত জানান। ভিআইপি এবং জরুরি সেবার গাড়ি যাতায়াতের জন্য রাজধানীর প্রধান সড়কে আলাদা লেন নির্দিষ্ট করার প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এজন্য সড়ক বিভাগকে তারা চিঠি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা জানান। মোর্শেদ আলমের রিপোর্ট।
রাজধানীতে রাস্তার এক পাশে যানজটে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকে শত শত গাড়ি, আর নিয়ম না মেনে রাস্তার উল্টো পাশ দিয়ে গাড়ি যাওয়ার দৃশ্য প্রায় দেখা যায়। নিয়ম না মেনে উল্টো পথে গাড়ি চালিয়ে জরিমানা গুনতে হয়েছে বা সমালোচনার মুখে পড়েছেন বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও সচিব। তাই জরুরি যাতায়াতের জন্য আলাদা লেন ঠিক করার উপায় খুঁজছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা অনুরোধ, ভিআইপিরা ডান দিক দিয়ে যায়, উল্টা দিক দিয়ে যায়, নানা রকমের ঝামেলা হয়। অনেক দেশে ভিআইপিদের জন্য আলাদা লেন আছে, আমাদের দেশে সেটা করা যায় কিনা। অ্যাম্বুলেন্সের লোকটা যে মারা যাচ্ছে, তারপর ফায়ার সার্ভিস অ্যাক্সেস পায় না, ইমার্জেন্সি সার্ভিস, পুলিশেরও দরকার হয় অনেক সময়। 1961 সালের পুরনো আইন দিয়ে চলছে কৃষি খাতের উন্নয়নে সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। তাই বীজ ও সেচ সুবিধার উন্নয়ন এবং সার সরবরাহ নিশ্চিত করা সহ 26টি কাজ ঠিক করে আইনের সংশোধনীর খসড়া তৈরি করেছে কৃষি মন্ত্রণালয়। আইনের 32 ধারায় বলা হয়েছে, অনুমোদন না নিয়ে কোনো জমিতে চাষাবাদ করলে বা তাতে ভবন তৈরি করলে শাস্তি সর্বোচ্চ 6 মাস জেল বা 10,000 টাকা জরিমানা। সরকারের তৈরি করা জমির সীমানা প্রাচীরের ক্ষতি করলে, ঠিকাদারদের কাজে বাধা দিলে কিংবা বিএডিসির সম্পত্তি ক্ষতিগ্রস্ত করলে একই শাস্তি। আর বিএডিসির নোটিশ অমান্য করলে জরিমানা গুনতে হবে সর্বোচ্চ 10,000 টাকা। নোটিশের মেনলি কৃষকদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় পলিউশনের ক্ষেত্রে, কন্টামিনেশনের ক্ষেত্রে। সংশোধনীতে বিএডিসির পরিচালকের সংখ্যা 2 জন বাড়িয়ে 16 করা হয়েছে। পরিচালনা পর্ষদের বৈঠক করতে হবে প্রতি 3 মাসে একবার, আর চেয়ারম্যানের লিখিত অভিযোগ ছাড়া মামলা আমলে নিতে পারবে না আদালত। এতদিন সরকারি আদেশে চললেও এবার সাংবাদিকদের প্রশিক্ষণ ও মানোন্নয়নের সরকারি সংস্থা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পরিচালনায় আলাদা একটি আইনের খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয় সোমবারের মন্ত্রিসভা বৈঠকে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। ছিনতাই বা দুর্ঘটনায় আহত যে কোনো ব্যক্তিকে জরুরি চিকিৎসা সেবা দিতে সব হাসপাতালকে নির্দেশ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন সার্কুলার জারি করবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ছিনতাইকারীদের হাতে নিহতদের জীবন রক্ষায় ব্যবস্থা নিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানির শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল দেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আহত ব্যক্তিদের জরুরি সেবা দিতে গত বছর একটি নীতিমালা করা হলেও অনেক হাসপাতালই তা মানছেন না। গত 26 জানুয়ারি ভোরে রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক নারীর ব্যাগ ধরে টান দিলে গাড়ির চাকার নিচে পড়েন তিনি। একই দিনে সায়দাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী ইব্রাহিমকে সালাউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জরুরি চিকিৎসা সেবা না পেয়ে মৃত্যুর এ দুটি ঘটনা উল্লেখ করে মানবাধিকার আইনজীবীদের একটি সংগঠনের পক্ষে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল দেয় হাইকোর্ট। হাসপাতাল, ক্লিনিকগুলোতে যে কোনো রোগী দুর্ঘটনায় পতিত হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য অবশ্যই যেন তারা তার চিকিৎসা দেয় এবং প্রয়োজনে পরবর্তীকালে তাকে বড় হসপিটালে রেফার করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে সার্কুলার ইস্যু করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য রুল জারি করেছেন। স্বাস্থ্য সচিব, পুলিশ প্রধান, বিএমডিসির মহাপরিচালক সহ সংশ্লিষ্ট 11 জনকে 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া নিহত ইব্রাহিমের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। ইব্রাহিম এবং হেলেনা বেগমের জীবন রক্ষা করার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না। আরেকটি রুলের টার্ম হলো যে সালাউদ্দিন হসপিটালকে 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা দিতে 2016 সালের 10 ফেব্রুয়ারি দেশের সকল হাসপাতালকে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে অবিলম্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পদত্যাগ অথবা অপসারণের দাবি উঠেছে জাতীয় সংসদে। নির্ধারিত প্রশ্নোত্তর এবং আইন প্রণয়ন কার্যাবলী শেষে পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলীয় জাতীয় পার্টির সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবুল এই দাবি জানান। তিনি বলেন, বারবার তথ্য প্রমাণ প্রকাশিত হওয়ার পরও শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অস্বীকার করে যাচ্ছেন। এর আগে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের প্রক্রিয়া সহজ করা এবং নির্দিষ্ট সময়ে বিভিন্ন সেবা নিশ্চিত করতে সংসদে পাশ হয় ওয়ান স্টপ সার্ভিস বিল। উচিত ছিল। প্রশ্ন তো ফাঁস হচ্ছে এবং এই যে একটি আপনার মহামারী আকারে বিস্তার লাভ করছে। শিক্ষামন্ত্রী নিজেই শিক্ষা কর্মকর্তাদের বৈঠকে বলেছেন, আপনার ঘুষ খান তবে সহনীয় পর্যায়ে ঘুষ খাবেন। আমিও ঘুষ খাই, অনেক মন্ত্রী ঘুষ খায়। এটা বলার পরে কোন মন্ত্রী থাকতে পারেন? আমি দাবি করছি অবিলম্বে শিক্ষামন্ত্রী তার ব্যর্থতা, তার দুর্নীতি, তার অনিয়ম
স্বীকার করে নিয়ে তিনি পদত্যাগ করুক। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু অনুরোধ করছি তাকে বরখাস্ত করে শিক্ষা খাতের উন্নয়নের জন্য, গুণগত মান বৃদ্ধির জন্য আপনি নতুন মন্ত্রী নিয়োগ করুন। আগামী বছরের জুনে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি জানান, বিদেশি ঋণের নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থেই এই সেতু নির্মাণ করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী 10 প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শরফুল আলমের রিপোর্ট। দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। প্রায় 4 মাস পর পদ্মা সেতুর জাজিরা প্রান্তে 38 ও 39 নম্বর পিলারে বসানো হয়েছে দ্বিতীয় স্প্যান। এর মধ্য দিয়ে বহুল কাঙ্ক্ষিত এ সেতুর 300 মিটার এখন দৃশ্যমান। অগ্রাধিকারমূলক এই প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে পদ্মা সেতুর অভিজ্ঞতা বিনিময় করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। কানাডার আদালত থেকেও এটি একেবারে ফিকটিশাস এবং উইদাউট এনি গ্রাউন্ড এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। 2011 সালে পদ্মা সেতু প্রকল্পে ঘুষ লেনদেনের অভিযোগ করেছিল বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী বলেন, ঘুষ চক্রান্ত প্রমাণিত না হওয়া সত্ত্বেও সরকারের এক মন্ত্রীকে তখন পদত্যাগ করতে হয়েছিল। এরপরেও পদ্মা সেতুতে অর্থায়ন করেনি বিশ্বব্যাংক। তিনি জানান, আগামী বছরের মাঝামাঝি সময়ে পদ্মা সেতু ব্যবহার করা যাবে। খুশির খবর হলো সেই পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে এবং আমার ধারণা ডেফিনেটলি জুন মাসে আপনারা পদ্মা সেতুর উপর দিয়ে পদ্মা অতিক্রম করবেন। এর আগে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে কর বাহাদুর পরিবারের স্বীকৃতি দেয় এনবিআর। এই সময় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের পুরস্কার তুলে দেন অতিথিরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 5 নাইজেরিয়ান ফুটবলার সহ 7 জন গ্রেফতার। সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যাহার চাইলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইল দেশটির বিরোধী দল। দেখছেন এটিএন বাংলা সংবাদ। প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 5 নাইজেরিয়ান ফুটবলার ও 2 বাংলাদেশিকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর বসুন্ধরা ও খিলক্ষেত থেকে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, বিশেষ ব্যক্তিকে টার্গেট করে দীর্ঘদিন ধরে চক্রটি প্রতারণার মাধ্যমে বিদেশে টাকা পাচার করে আসছিল। মিজান শাহজাহানের রিপোর্ট। গ্রেপ্তার হওয়া 5 নাইজেরিয়ান ফুটবলার আবাহনী, মোহামেডান সহ এদেশীয় কয়েকটি ক্লাবে খেলেছেন বলে জানিয়েছে সিআইডি। ফেসবুকে ইউরোপ ও আমেরিকান মেয়েদের নামে ফেক আইডি খুলে টার্গেট ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব তৈরি করে চক্রটি। সিআইডির অনুসন্ধানে বের হয়ে আসে, নাইজেরিয়ানের চক্রটি নাদিরা আক্তার নামে একজন চিত্রশিল্পীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। নাদিরাকে জানানো হয় তা চিত্রকর্ম আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। তার নামে 3 কোটি টাকার পার্সেল পাঠানো হয়েছে। ওই টাকা পেতে হলে তাদেরকে বকশিশ দিতে হবে। সে ছবি দিয়েছে ইংল্যান্ডে একটা কম্পিটিশনের জন্য, কম্পিটিশনের করার জন্য সে জানে যে ওখানে কম্পিটিশন হইলে সে কিছু আর্থিক অনুদান সে পাবে। তো এইভাবে তাকে লোভ দিয়ে এতগুলো টাকা নিয়ে গিয়েছে। এখন সে মহিলা অনেকটা মানে কি বলবো, পথের ফকিরের মতোই বলতে গেলে। এর আগেও চক্রটিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আইনি দুর্বলতার কারণে জামিনে বের হয়ে আবারও নতুন করে প্রতারণা করছে তারা। অর্থ পাচার আইনে মামলা দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে ফুটবল ফেডারেশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে স্থায়ী সমাধান খুঁজে বের করার আশ্বাস দিয়েছে সিআইডি। এই ঘটনায় 19টি অ্যাকাউন্ট পেয়েছি, 12 জনের নামে অ্যাকাউন্ট পেয়েছি এবং আমরা এই মানি লন্ডারিং মামলায় যদি আমরা টার্ন করি অবশ্যই আমরা এই ক্রাইম কমাইতে পারবো বলে আমরা প্রত্যাশা করি। নাইজেরিয়ান চক্রটিকে এসব অপকর্মে সহায়তা করছে দেশীয় আরেকটি গ্রুপ। মূলত তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার টাকা আত্মসাৎ করা হয়। বিনিময়ে মোট লেনদেনের 5 ভাগ পায় তারা। অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়ার অভিযোগে কাউসার আহমেদ ও রাইসুল ইসলাম আসাদ নামে 2 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাবিগুলো সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করতে তার এটা একটা কূটকৌশল। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাসিম অভিযোগ করে বলেন, অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনার অপচেষ্টার ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব দাবি তুলেছেন। অশুভ মহলটি আবার তৎপর হয়েছে
নানা রকম বিভ্রান্তিকর অসাংবিধানিক কথাবার্তা বা দাবি উত্থাপন করে সর্বশেষ তাদের দাবি হলো যে পার্লামেন্ট ভেঙে দিতে হবে, একটি নিরপেক্ষ সরকার দিতে হবে। সবগুলি হচ্ছে আগামী নির্বাচনে ভণ্ডুল করার জন্য একটি কূটকৌশল। কোনোভাবেই এই দেশে কোনো অযৌক্তিক অসাংবিধানিক দাবি মেনে নেওয়া হবে না, হওয়ার প্রশ্নই ওঠে না। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য বিএনপির শোক প্রস্তাব উত্থাপনের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। সংগঠনের প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই মানববন্ধনে অংশ নেন। যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া দল হিসেবে বিএনপিকে আগামী নির্বাচনে বর্জনের দাবি জানান বক্তারা। এ সময় তারা বলেন, বিএনপি কখনোই যুদ্ধাপরাধীদের ত্যাগ করতে পারবে না। এ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনার আয়োজনে শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। বই পড়ি স্বদেশ গড়ি এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। গ্রন্থাগার দিবস উপলক্ষে শোভাযাত্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী ৭ ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল আইসিটি মেলা। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহসান। নভেম্বরের মতো আয়োজিত এই মেলা চলবে 5 দিন। এবছর কয়েকটি দেশের টেকনোলজি প্রদর্শন সহ দেশের আইসিটি মার্কেটের 650টি আইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে মেলায়। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যেই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মালদ্বীপের রাজনৈতিক সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে বিরোধী দল। প্রেসিডেন্ট আব্দুল ইয়ামেন গণতন্ত্র নস্যাৎ করছে অভিযোগ করে সোমবার এ আহ্বান জানান তারা। এদিকে সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যাহার চেয়ে সোমবার তৃতীয় দফায় চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট। গত 1 ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে 9 নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার ও বিরোধী দলের 12 পার্লামেন্ট সদস্যকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ বাস্তবায়নের দাবিতে সুপ্রিম কোর্টের বাইরে আন্দোলন করে বিরোধী দল ও জনগণ। সোমবার বর্তমান সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আদেশ অমান্যের প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হোসেন রশিদ। এই আদেশ বাস্তবায়িত হলে অভিশংসনের মুখে পড়তে পারেন প্রেসিডেন্ট। এদিকে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে অভিশংসনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল। সোমবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। এর আগে রোববার পার্লামেন্ট সিলগালা করে সেনাবাহিনী। রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য চরম হুমকির কারণ হতে পারে বলে সতর্কতা জারি করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জায়েদ রাদ আল হুসেন। তিনি বলেন, আজকের মানবাধিকার লঙ্ঘন আগামীকাল আরও বড় সংঘাত ডেকে আনতে পারে। ইন্দোনেশিয়ায় অধিকার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জর্ডানের এই প্রিন্স। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান আরও জানান, প্রায় 7 লাখ রোহিঙ্গার বাংলাদেশে পালানোর সম্ভাব্য কারণ মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধন অভিযান এবং গণহত্যা। আবারও রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে মাঠে ফিরতে চান অধিনায়ক সাকিব আল হাসান। স্বাগত আরও একবার এটিএন বাংলা সংবাদে। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে মাঠে ফিরতে চান অধিনায়ক সাকিব আল হাসান। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইউন্ডার মিউজিক অ্যাপের উদ্বোধন শেষে কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে পরাজয়ের সংখ্যা উড়িয়ে দেওয়ার দাপট ঢাকা টেস্টে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন সাকিব। আরও জানাচ্ছেন মমিনুর রিপোর্ট। 27 জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। কনিষ্ঠ আঙুলে সেলাই দেওয়ার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর ছিটকে পড়েছেন ঢাকা টেস্ট থেকেও। তবে ইনজুরি কাটিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজে দলে ফিরতে চান বাংলাদেশের টেস্ট ও টি-20 অধিনায়ক। 10 তারিখ থেকে মুভমেন্ট করতে পারবো সেলাইটা খোলার পরে। সো যদি মুভমেন্ট করতে করতে 2-3 দিনের ভেতরে বা
ভালো একটা অবস্থায় চলে আসছে, তো আশা করছি যে খেলতে পারবো, কারণ আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট একটা সিরিজ টি-20 সিরিজটা। মাঠের লড়াই থেকে ছিটকে গেল চট্টগ্রাম টেস্টে দলকে সঙ্গ দিয়েছিলেন সাকিব। আর শেষ দিনে পরাজয়ের শঙ্কা থেকে দলকে যেভাবে টেনে তুলেছেন মমিনুল হক ও লিটন দাস, তাতে মুগ্ধ দলের অধিনায়ক। এই লড়াকু মনোভাব দলকে ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি। লিটনও আসলে অসাধারণ ব্যাটিং করেছে, বাট মমিনুল এই পুরো টেস্টটাই আসলে ওর জন্যই ছিল। সো আমি খুবই আশাবাদী যে এটা কন্টিনিউ করতে পারবে। আমি চাই যেন এই পুরো বছরটাই ওরই যাক। আসলে আশাবাদী টেস্টটা নিয়ে। আমার কাছে মনে হয় ভালো লড়াই হবে। আমরা যেভাবে কামব্যাক করলাম এটাতে আমাদের অনেক কনফিডেন্স দিবে আমাদের দলকে, এবং সেটা আমি শিওর কাজে লাগবে মিরপুর টেস্টে। ঢাকা টেস্ট জিতলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে 8 নম্বরে উঠে আসবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টেই এই অর্জন সম্ভব বলে মনে করেন ক্রিকেটের 3 সংস্করণের শীর্ষ এই অলরাউন্ডার। খুবই হোপফুল যে রিয়াদ ভাই টিমটাকে ওভাবেই সাপোর্ট করবে এবং লিড করবে, যেটাতে আমরা সাফল্য পেতে পারি এবং ইনশাআল্লাহ র্যাঙ্কিংয়ে 8 নম্বর আসতে হবে। 8 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্টে অংশ নিতে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে একমাত্র গোলে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনাল উঠেছে আরামবাগ ক্রীড়া সংঘ। শেষ সময়ের গোলে জয় পায় আরামবাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শুরু থেকেই শেখ জামালকে চেপে ধরে মারুফুল হকের দল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের উপর চাপে খেলতে থাকে আরামবাগ। অবশেষে খেলা শেষের মিনিট খানেক আগে জুয়েল যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় আরামবাগের জয়। শেষ করবার আগে ইউসিবি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেটে পৌঁছে মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া। যাত্রাপথে কর্মীদের মিছিলে পুলিশের বাধা, ধরপাকড়। মামলার রায়কে কেন্দ্র করে সরকারকে চাপে রাখতে খালেদা জিয়ার সিলেট সফর, মন্তব্য ওবায়দুল কাদেরের। রাষ্ট্রপতি পদে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের আব্দুল হামিদ, জাতীয় পার্টির সমর্থন। রোহিঙ্গাদের পুনর্বাসনে সুইস সরকারের আরও 107 কোটি 49 লাখ টাকার সহায়তার ঘোষণা। বাংলাদেশ সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক বৈঠক। এবং ভিআইপি ও জরুরি সেবার গাড়ি যাতায়াতের জন্য রাজধানীর প্রধান সড়কে আলাদা লেন নির্দিষ্ট করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের। আর এই ছিল এখনকার আয়োজনে। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।